নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1955। এই আইনটা মূলত 1955 সালে হলেও এটি কার্যকর হয় 1956 সালে। এছাড়াও এই ভূমি সংস্কার আইনের কিছু বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে, যে অনুযায়ী আমরা ভূমি সংস্কার আইনে যে বিভিন্ন ধারা রয়েছে সেখানে রায়ত অর্থাৎ যিনি একেবারে প্রান্তিক কৃষক তাকে অধিকার দেওয়া হয়েছে, এছাড়া বর্গাদারকে অধিকার দেওয়া হয়েছে। এছাড়াও যে মূল সর্বোচ্চ যে জমির পরিমাণ, একটা জমি একজনের কাছে কতটা জমির পরিমাণ থাকতে পারে সেই জমির পরিমাণটাও এখানে নির্দিষ্ট করা হয়েছে। এইভাবে কিন্তু এই জমির পরিমাণ ছাড়াও এলআর রেকর্ড আমরা যেটা বর্তমানে দেখছি, তার পূর্ববর্তী আরএস রেকর্ড, কেবি রেকর্ড, সিএস রেকর্ড সবই এই ভূমি সংস্কার আইনের দান। আমরা আজকে এই বিষয়ে একটু আলোকপাত করব। তার আগে আপনাদেরকে ধন্যবাদ সকলকে। এবার বলি, ভূমি সংস্কার যে আইন 1955 যেটা লাগু হয় 1956 সালে, সেই আইনে বিভিন্ন সময় বিভিন্ন সংশোধন হয়ে এসছে। যেমন যদি যে সংশোধনগুলো বলি, 1960-এর দশকে একবার সংশোধন হয়েছে, 1970-এর দশকে একবার সংশোধন হয়েছে, 1980-র দশকে হয়েছে, আবার 2000-এর সংশোধন হয়েছে। আর বিভিন্ন সময় এই আইনের সংশোধনী বা অ্যামেন্ডেন্ট পাস হয়েছে, দিয়ে যে ক্লজগুলো ছিল সেই ক্লজগুলো বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। এইবার যদি বলি এই আইনের যে মূল বিষয়, আগে আপনারা জানেন যে সমস্ত জমিগুলো জমিদারদের কাছে ছিল। সেই জমিগুলো জমিদারদের কাছ থেকে নিয়ে এসে আপনারা যদি লক্ষ্য করবেন যে জমিদারদের কাছে গ্রামের পর গ্রাম জমি জমিদারদের নামে থাকতো আগে, সেই প্রসেসটাকে বা সেই পদ্ধতিটাকে চেঞ্জ করে একেবারে প্রান্তিক কৃষক বা রায়ত যারা তাদের হাতে পাওয়ার দেওয়া হয়েছিল বা তাদেরকে জমির মালিক করে দেওয়া হয়েছিল। এটা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে করা হয়েছে। এই ভূমি সংস্কার আইনের তার ধারা রয়েছে। যেমন 1 নম্বর পদ্ধতি কি, একেবারে কৃষক বা রায়ত হয়ে তাকে জমি দিয়ে দেওয়া। আর মূল সর্বোচ্চ একজন কত জমি রাখতে পারবে এইটা কিন্তু পারিবারিক অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ভাগ দেওয়া হয়েছিল। কখনো দেওয়া হয়েছে 24.7 একরের বেশি রাখতে পারবে না, কখনো দেওয়া হয়েছে যে 21 একরের বেশি রাখা যাবে না। বিভিন্ন সময় এই পদ্ধতির বা এই যে সর্বোচ্চ সীমা একজন ব্যক্তি বা একজন পরিবার কত রাখতে পারবে এই সীমাটা বিভিন্ন উপায়ে চেঞ্জ হয়েছে। কখনো পরিবার প্রতি দেখা গেছে 50 একরও রয়েছে, এরকমও রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ করার একটাই কারণ, যাতে রায়ত বা কৃষকদের হাতে জমিটা আসে বা জমির মালিকানা আসে, সেজন্য। এছাড়াও আপনারা জানেন হোমস্টিড ল তৈরি করা হয়, যেটা আমরা বাস্তু অধিগ্রহণ আইন বলি। সেখানেও আইনের বলে কিছু যারা ভূমিহীন মানুষ তাদেরকেও ভূমি দেওয়া হয়েছিল। তাছাড়াও অনুমতি দখলের বিষয়টি রয়ে গেছে। এইগুলো কিন্তু সবই ভূমি সংস্কার আইনের দান। বর্গাদার বলুন বা ভাগ চাষি বলুন, সেই একইভাবে এই ভূমি সংস্কার আইনকে সংশোধন করে নিয়ে আসা হয়েছে। সবই কিন্তু মূল সূত্র 1955 সালের ভূমি সংস্কার আইন, সেটাকেই বিভিন্ন সময় অ্যামেন্ডেন্ট বা সংশোধন করা হয়েছে। এবার এই ভূমি সংস্কার আইনে সিএস রেকর্ড যেটা ছিল, তারপরে আমরা যদি দেখি আরএস রেকর্ড কেন দরকার হলো। আমরা 1955 সালে যদি এই ভূমি সংস্কার আইন আসে, তাহলে তার আগে তো সিএস রেকর্ড 1882 দিকে বা 1888 নাগাদ হয়েছে সিএস রেকর্ড। তাহলে এই সিএস রেকর্ড যখন ওখানে রয়েছে, তাহলে ভূমি সংস্কার আইনের কেন দরকার হলো? এর কারণ রয়েছে। সিএস রেকর্ডে অনেক দুর্বলতা ছিল। আপনাদেরকে প্রথমেই বললাম, সিএস রেকর্ডটা মূলত জমিদারদের নামে মালিকানা, তাদের জমির পরিমাণ এইগুলো লেখা থাকতো, সেখানে কোনো রায়ত বা কৃষকদের নাম লেখা থাকতো না। এজন্য তাছাড়াও আরও কিছু দুর্বলতা ছিল, সেখানে সঠিকভাবে চিহ্নিত করা ছিল না যে জমিগুলো চৌহদ্দি বলুন বা জমির যে সীমানা বলুন, সেগুলো কিন্তু সঠিকভাবে দাগ নম্বর অনুযায়ী অ্যাকুরেট ছিল না।
অর্থাৎ নির্ভুল ছিল না। সেজন্যই কিন্তু এই পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1955 দরকার হয়। এবং এই ভূমি সংস্কার আইনের পরই বিভিন্ন যে অ্যামেন্ডেড বা সংশোধনী পাশ করা হয়, সেক্ষেত্রে রিভিশনাল যে সেটেলমেন্ট বা সার্ভে বলুন, সেটাও প্রয়োজন হয়। সেই জন্যই আরএস রেকর্ডেরও সেই জায়গাটাই প্রয়োজনীয়তা হয়। 1962 সাল থেকে তখন আরএস রেকর্ড চালু হয়। এবার আরএস রেকর্ডের পর আমরা দেখছি যে এলআর রেকর্ড বলুন বা মাঝে কেবি রেকর্ড বলুন, এই কেবি রেকর্ড বা খানাপুরি বুঝারত যেগুলো, এই কেবি রেকর্ডকে আপনি এক কথায় মাঠ খসড়ার সঙ্গে তুলনা করতে পারেন এই রেকর্ডটাকে। এবার যেটা বললাম যে আপনার আরএস রেকর্ডের পর কেন এলআর রেকর্ড প্রয়োজন হলো, কারণ আরএস রেকর্ডের মধ্যেও কিছু ত্রুটি থেকে গেছিলো। সেখানে অবশ্যই যারা ভূমিহীন তাদেরকে বা রায়ত যারা, তাদেরকে জমি দেওয়া হয়েছিল জমিদারদের কাছ থেকে নিয়ে, বা একজন ব্যক্তির সর্বোচ্চ জমির যে পরিমাণ 24.7 একর বা সময়ে সময়ে পরিবর্তন হয়েছে, পারিবারিকে 74 একর মানে 2 একর এরকম থেকে গেছিলো। এরকম অনেক ভাগ রয়েছে পারিবারিক অনুযায়ী। একটা পরিবারে ধরুন অনেক সন্তান থাকতে পারে। আগে তো আপনারা জানতেন যে 14, 15 বা 20টাও সন্তান এরকম ছিল। তো সেই অনুযায়ী এর ভাগটা ওই যে 24 একর যেটা বললাম ওই অনুযায়ী বেড়ে যেতে পারতো। সেই জন্য কিছু লিমিটেশন বা সিলিং করা হয়েছিল। এবার এই যে যখন সিলিংটা করে দেওয়া হলো, তখন ব্যক্তিগতভাবে জমির মালিকানা সৃষ্টি হলো এবং সেক্ষেত্রে যারা রায়ত বা কৃষক তারাও ভাগ পেল। এই জমিদারদের জমি থেকেই তারা চাষ করতো, তারাও সেখানে ভাগ পেল। পরবর্তী সময়ে অপারেশন বর্গা আপনারা জানেন, সেই পদ্ধতির মাধ্যমে অপারেশন বর্গা এলো। তাহলে এই যে রিভিশনাল যে সেটেলমেন্ট বা সার্ভে রয়েছিল, তাতে কিছু ত্রুটি থেকে গেছে। যে ব্যক্তিগত মালিকানা দেওয়ার সময় অনেক সময় দেখা গেছে যে মৌজা ম্যাপ বা যে প্লটটা দেওয়া হয়েছে তার অ্যাকুয়ারেসি বা নির্ভুলতা বা জমির যে মালিকানা বিষয়ে অস্পষ্টতা, টাইটেলটা ঠিকঠাক আসেনি, এরকম বা বিভিন্ন বিতর্কের দানা বাঁধে। সেজন্যই প্রয়োজন হয় এলআর রেকর্ডের, যেটা আমরা বর্তমানে এলআর রেকর্ড বিএলআরও অফিসে গেলে পাই, তার তথ্য পাই। সেখানেই এলআর রেকর্ডটাকে আরও নির্ভুল করার চেষ্টা করা হলো। নির্ভুল করতে গিয়ে এবার যেগুলো ত্রুটি ছিল সেগুলো সংশোধন করা হলো। আরএস রেকর্ডের ত্রুটিগুলোকে সংশোধন করা হলো। এখানে মালিকানা সম্পর্কে আরও স্পষ্টতা নিয়ে আসা হলো, বা তার যে পূর্বের মালিকানা তার সঙ্গে যেন লিঙ্ক থাকে, এইভাবে আরও তথ্যগুলোকে গুছিয়ে সংযোজিত করে এখানে এলআরে নিয়ে আসা হলো। এইবার কি হলো, এলআর ডিজিটাল রেকর্ডটা কেন দরকার হলো? এবার দেখুন, যুগের সঙ্গে তাল মিলিয়ে যেহেতু সভ্যতা এগিয়ে চলছে, সেহেতু মানব সমাজকে বা আমাদেরকে সবাইকে আপডেট হতে হবে। এই আপডেট হওয়ার জন্য আজকে যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে ব্যবহার করে এলআর ডিজিটালের উত্থাপন হলো। সেক্ষেত্রে এলআর ডিজিটালটা আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। সেখানে বিভিন্ন রকম তথ্য দেখতে পাচ্ছি, দাগের তথ্য বলুন, মৌজার ম্যাপ বলুন, বা আপনি যে পর্চা বলুন, এগুলোকে সব কিন্তু ডিজিটালাইজেশন করা হয়েছে। তাহলে এলআর ডিজিটাল রেকর্ডটাও এটা একটা ওই 1955 সালের ভূমি সংস্কার আইনের সংশোধন রূপ বলতে পারেন। এখানেও অ্যামেন্ডেন্ট করা হয়েছে, আইনে অ্যামেন্ডেন্ট করেই ডিজিটাল রূপ দেওয়া হয়েছে। ডিজিটাল থাকলে সেই জিনিসগুলো নষ্ট হয় না। আর আপনারা জানেন যে পেপার বা কাগজ কতদিন স্থায়ী থাকতে পারে, সে কখনো নষ্ট হতে পারে, ছিঁড়ে যেতে পারে। যাই হোক, আজকে আমরা পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী সময়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।